হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্কিল অর্থে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়। যারা স্পোকেন ইংলিশ কোর্স করতে চাচ্ছেন, ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আর অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখুন, তাহলেই আজকের ক্লাস থেকে কিছু একটা শিখতে পারবেন। আজকে যে জিনিসটা আমরা শিখব, আজকের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা মাস্ট এর ব্যবহার, এরপর এগুলা কি, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। শুরুতে বলে রাখি, হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট মূলত কি? মূলত হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এবং মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তাহলে ইংরেজিতে আমরা জানি কতগুলো মডেল ভার্ব রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মাস্ট আর হ্যাভ টু, হ্যাজ টু। এখানে মাস্ট হচ্ছে পরিপূর্ণ মডেল ভার্ব এবং হ্যাভ টু, হ্যাজ টু কে সেমি মডেল ভার্ব বলা হয়। এগুলো যখন কোনো বাক্যে থাকে এবং কি মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তখন এগুলা কিভাবে গঠন করে? যেমন প্রথমে সাবজেক্ট বসবে, এর পরবর্তীতে সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ, এর পরবর্তীতে টু। হ্যাভ অথবা হ্যাজ টু বাদেও আমাদের এখানে মাস্ট ব্যবহার করতে পারি আমরা। এরপরে ভার্বের বেস ফর্ম, এর পরবর্তীতে আমরা বাক্যের এক্সটেনশন ব্যবহার করতে পারি। তার মানে দেখা যাচ্ছে আমরা সাবজেক্টের উপর নির্ভর করবে কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে। এর পরবর্তীতে আমরা বি1 বসাবো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এরপরে বাক্যের অতিরিক্ত কোনো অংশ থাকলে আমরা সেটা বসিয়ে দেব। তাহলে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, আমরা প্রথমে এটা দেখি। যখন আমরা আই অথবা উই অথবা দে অথবা থার্ড পারসন প্লুরাল ব্যবহার করব, তখন হবে আমাদের হ্যাভ। এরপরে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, শি অথবা ইট অথবা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার, বাক্যের মধ্যে আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার দেখতে পাবো, তখন সেটাকে আমরা বলবো হ্যাজ, অর্থাৎ সাবজেক্টের সাথে বসবে হ্যাজ। এখন থার্ড পারসন প্লুরাল কি এবং থার্ড পারসন সিঙ্গুলার কি? থার্ড পারসন প্লুরাল হচ্ছে সেগুলোকে আমরা বলবো, যেমন আমি তুমি ছাড়া, আমি মানে আই, তুমি মানে ইউ, অর্থাৎ আই এবং ইউ ছাড়া অন্য যে কোনো একজনকে বোঝাবে, তখন সেগুলোকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার। আর যখন আমি তুমি ছাড়া অন্য একের বেশি একাধিক ব্যক্তিকে বোঝাবে, একাধিক জিনিসকে বোঝাবে, তখন আমরা বলবো সেটাকে থার্ড পারসন প্লুরাল। তাহলে আমরা বুঝে গেছি আই, উই, দে এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে এবং হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, আমাদের ব্রেনটাকে ভালো করে একটু ওয়াশ করে নেই, তাহলে আমাদের এটা মনে থাকবে বেশি। যেমন আই হ্যাভ, সবাই একটু আমার সাথে রিপিট করো। আই হ্যাভ, উই হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, মাই প্যারেন্টস হ্যাভ, মাই সিস্টার্স হ্যাভ, বাট মাই ব্রাদার, একজনকে বোঝাচ্ছে, মাই ব্রাদার হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ, রহিম হ্যাজ, সাব্বির হ্যাজ, জাহিদ হ্যাজ, মিরাজ হ্যাজ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একজনকে বলার পর আমরা হ্যাজ উচ্চারণ করতেছি, আর এটাই হচ্ছে নিয়ম, গ্রামাটিক্যালি এটাই সঠিক।
যেহেতু আই উই দে এবং থার্ড পারসন প্লুরালের পর হবে হ্যাভ এবং হি সি ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হ্যাজ, সেহেতু আমরা এর পরবর্তীতে আমরা টু একটা ব্যবহার করব, টু প্লাস V1। আর বলে রাখি টু প্লাস V1 কে বলে ইনফিনিটিভ। টু প্লাস V1, টু প্লাস V1 হচ্ছে ইনফিনিটিভ, আর V1 কি ভার্বের বেস ফর্ম। তাহলে টু প্লাস V1 হচ্ছে ইনফিনিটিভ। এখানে আরেকটি রয়ে গেছে, সেটা হচ্ছে ইউ। আমরা যখন ইউ বলবো সাবজেক্ট হিসেবে ইউ থাকবে, তখনও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে হবে তখন আমাদেরকে। তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, কামাল হ্যাজ, মুফিজ হ্যাজ, রাজু হ্যাজ, মারুফ হ্যাজ, রিশাদ হ্যাজ। অর্থাৎ আমরা একজনকে যেহেতু বলছি সেহেতু আমরা হ্যাজ বলবো। বারবার রিপিট করলে আমাদের কোন জিনিসটা শুদ্ধ হবে, সেটা হচ্ছে আমরা ইউর সাথে কখনো হ্যাজ বলে ফেলবো না, হি এর সাথে কখনো হ্যাভ বলে ফেলবো না। এজন্য আমাদেরকে অবশ্যই বারবার করে প্র্যাকটিস করতে হবে যেন আমাদের ব্রেনটা একদম ওয়াশ হয়ে যায়। ঠিক আছে? আমার পরেও আমি যতবার বলতেছি ততবার তো আমার সাথে সাথে প্র্যাকটিস করবাই। এর পরবর্তীতে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা বারবার করে এটা প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা ততই তুমি কিন্তু পাকা হবে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখি আমরা এটা ব্যবহার করে কিভাবে বাক্য গঠন করতে পারি। আমরা কি বলেছিলাম, এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, টু, তারপর মাস্ট। হ্যাভ এবং হ্যাজ টু এর সাথে কোন কোন সাবজেক্ট ব্যবহার হয় তা দেখেছি। আরেকটা জিনিস বলে রাখি, মাস্টের সাথে সবগুলো সাবজেক্টই ব্যবহার হয়। এরপরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এখন বেস ফর্ম হিসেবে কোন কোনগুলো ভার্ব থাকতে পারে, যেমন রান থাকতে পারে, এরপরে ওয়াক থাকতে পারে, রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, তারপর হচ্ছে স্লিপ থাকতে পারে, স্লিপ মানে ঘুমানো, এরপর হচ্ছে প্ল্যান থাকতে পারে, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, এরপরে হচ্ছে ওপেন, ওপেন মানে খোলা, এর পরবর্তীতে হতে পারে রাইড, হতে পারে রাইড মানে চালানো, এছাড়া তারপর ড্রাইভ হতে পারে, ড্রাইভ মানেও চালানো। এখন আসি রাইড এবং ড্রাইভটা কি। রাইড এবং ড্রাইভের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখন দু চাকাওয়ালা কোনো যানবাহন চালাবো তখন বলবো রাইড, আর যখন দু চাকার বেশি যানবাহনগুলো চালাবো তখন বলবো ড্রাইভ। যেমন রাইড হচ্ছে বাইসাইকেল, মোটরসাইকেল এই ধরনের যানবাহনগুলো, আর ড্রাইভ হচ্ছে যেমন বাস, ট্রাক, এগুলোর ক্ষেত্রে আমরা বলবো ড্রাইভ। এর পরবর্তীতে আমাদের ভার্বের বেস ফর্ম হিসেবে থাকতে পারে ক্লিন, ভার্বের বেস ফর্ম হিসেবে থাকতে পারে লিসেন, এরপরে ভার্বের বেস ফর্ম হিসেবে থাকতে পারে ওয়াচ। আরো কত কি ভার্ব রয়েছে, তাই না? হাজার হাজার ভার্ব রয়েছে। এখন আমরা বাক্য গঠন করে একটু প্র্যাকটিস করি। যেমন আই, এরপরে হবে হ্যাভ, তারপর হচ্ছে টু, এরপরে আমরা একটা ভার্ব লাগাতে পারি। এখন এই ভার্বটা কি হয়ে গেছে, আই হ্যাভ টু রান, আই হ্যাভ টু রান। কিন্তু এটার বাংলা অর্থটা কি হবে, এটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে, তাই না? বাংলা অর্থটা হচ্ছে আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হবে। তার মানে বাংলা অর্থ থেকে আমরা তাকালে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বাধ্যবাধকতা করে দিচ্ছে, অর্থাৎ জোরপূর্বক আমাদেরকে কোনো একটা জিনিস করতে হবে বোঝাচ্ছে। তাহলে আই এর জায়গায় যখন উই হবে, উই এর সাথে হ্যাভ হবে, তাহলে উই হ্যাভ টু রান, আমাদেরকে দৌড়াতে হবে, আমাদেরকে দৌড়াতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে হ্যাভ অথবা হ্যাজ টু এর সাথে যখন B1 হবে তখন আমরা বুঝতে পারবো আমাদেরকে ওই বাক্যে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা জিনিস করতে হবে জোর দিয়ে তা বোঝাচ্ছে। এই দুটার পরিবর্তে আমরা মাস্ট বলতে পারি, যেমন আই মাস্ট গো, আই মাস্ট গো, আমাকে
যেতেই হবে, আমাকে যেতেই হবে। এখন হ্যাভ টু এবং হ্যাজ টু, হ্যাভ এর পর টু হয়েছে, হ্যাজ এর পর টু হয়েছে, কিন্তু মাস্ট এর পর আর টু হবে না। এই মাস্ট এর পর টু না হলে তখন যে ভার্বটা গঠন হবে ওইটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। আর যখন টু প্লাস বি ওয়ান অর্থাৎ বেস ফর্ম হবে তখন বলবো আমরা সেটাকে ইনফিনিটিভ। সো সকলে বুঝতে পারতেছো? এখন যদি আই এর জায়গায় হি হতো তাহলে কি হতো? হি হ্যাজ টু রান, তাকে দৌড়াতে হবে। হি হ্যাজ টু রান, তাকে দৌড়াতে হবে। এভরি মর্নিং, এভরি মর্নিং আমরা এক্সটেনশন ব্যবহার করতেছি। এভরি মর্নিং আমরা ছোট ছোট বাক্য যখন শিখে যাব, ছোট ছোট বাক্য গঠন করতে পারবো এবং এক্সপার্ট হয়ে যাব, পরবর্তীতে আমরা এটাকে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। যেমন ইউ হ্যাভ টু গো টু মার্কেট এভরি ডে ফর ইউর ওয়ার্কস, তোমার কাজের জন্য তোমাকে প্রত্যেকদিন মার্কেটে যেতে হবে। আমরা প্রথমে ছোট্ট একটা শিখেছি কি ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, তারপর টু মার্কেট, তোমাকে বাজারে যেতে হবে, ফর ইউর জব, তোমার চাকরির জন্য যেতে হবে। অনেকে হতে পারে না যে দোকানে জব করে এমন কিছু, তাহলে তো তাকে মার্কেটে যেতে হবে। তারপর মার্কেটে যারা সেলসম্যান আছে তাদের মার্কেটে যেতে হয় জব করার জন্য। ঠিক আছে, এখন তাহলে আমরা বুঝতে পারছি আই এর সাথে হ্যাভ হবে, এরপর টু প্লাস বি ওয়ান হলে সেটাকে আমরা বাধ্যবাধকতা বুঝায় এরকম একটা সেন্টেন্স বলতে পারবো। তাহলে আমরা আরেকটু প্র্যাকটিস করি। আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হবে। আই হ্যাভ টু ওয়াক, আমাকে হাঁটতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। আই হ্যাভ টু প্ল্যান, আমাকে পরিকল্পনা করতে হবে। আই হ্যাভ টু ওপেন, আমাকে খুলতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে চালাতে হবে। আই হ্যাভ টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ওয়াচ, আমাকে দেখতে হবে। আজকে সুন্দর একটা মুভি রিলিজ হওয়ার কথা, ওই মুভিটা কি তোমাকে দেখতে হবে না? এভাবে যদি তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করে তাহলে তুমি কিভাবে উত্তর দিবা? ইয়েস, অবভিয়াসলি আই হ্যাভ টু ওয়াচ ইট, আই হ্যাভ টু ওয়াচ ইট, আমাকে অবশ্যই এটা দেখতে হবে, আমাকে অবশ্যই এটা দেখতে হবে। ঠিক আছে, এখন আই এর জায়গায় যখন ইউ হবে তখন হবে কি ইউ হ্যাভ টু। আই হলে আই হ্যাভ টু, ইউ হলে ইউ হ্যাভ টু। তাহলে দে হলে দে হ্যাভ টু, হি হলে হি হ্যাজ টু, শি হলে শি হ্যাজ টু, মফিজ হলে মফিজ হ্যাজ টু, কামাল হলে কামাল হ্যাজ টু, মাই প্যারেন্টস হ্যাভ টু, মাই প্যারেন্টস হ্যাভ টু, মাই সিস্টার হ্যাজ টু, মাই সিস্টার্স হ্যাভ টু। ইট হলে ইটের সাথে হবে হ্যাজ, তাহলে ইট হ্যাজ টু, ইট হ্যাজ টু, ইট হ্যাজ টু। আমরা বারবার করে একটা কথা বারবার যখন বলবো তখন এটা আমাদের বারবার প্র্যাকটিস হবে আর বারবার আমাদের ব্রেইনটা রিফ্রেশ হতে থাকবে। আমরা কম্পিউটার যেভাবে খোলার পর বারবার শুধু রিফ্রেশ দিতে থাকি, এভাবে আমাদের ব্রেইনটাকেও রিফ্রেশ করতে হবে, তাহলে আমরা কোন একটা টপিক ভালো করে জানতে পারবো। এখন মাস্ট দিয়ে করলে কি হবে? আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে। আই মাস্ট গো হোম, আই মাস্ট গো হোম, আই মাস্ট গো হোম, আই মাস্ট গো হোম। এখানে টু হয়নি, কেন? কারণ আমরা জানি হোম, অ্যাব্রড, তারপর হেয়ার, দেয়ার, এই ধরনের যে বাক্যগুলো আছে, তারপর হতে পারে আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স। ঠিক আছে, এই বাক্যগুলোর সাথে সাধারণত টু ব্যবহার করা হয় না, হয় না। তাহলে এটা যখন মাস্ট দিয়ে করব, আই মাস্ট গো হোম, ইউ মাস্ট গো হোম, দে মাস্ট গো হোম, হি মাস্ট গো হোম, she must go home, my parents must go home, my sisters must go home, my friends must go home. You must go home with me, তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। You must go home with me,
তোমাকে অবশ্যই আমার সাথে বাড়িতে যেতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি I এর সাথে I have to, you এর সাথে you have to, he এর সাথে he has to, I have to, you have to, he has to, she has to, it has to, they have to, they have to। আমরা একটু এলোমেলো ভাবে করে প্র্যাকটিস করব। প্রথমে I have to, you have to, they have to, he has to, my parents has to, have to, my parents have to, এভাবে করে বলতে থাকবো, বারবার করে বলবো। এক দুইবার ভুল হবে, এর পরবর্তীতে আবার আমাদের এটা কারেকশন হয়ে যাবে এবং মাথার মধ্যে একেবারে গেঁথে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি কি কোন বাধ্যবাধকতা বুঝালে, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে বাধ্যবাধকতা বুঝালে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট ব্যবহার করে বাক্য গঠন করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তোমাদেরকে এগুলো এভাবে ব্যবহার করে এখানে আমি 3, 6, 9, 10টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করেছি। তোমাকে এরকম আরো 20টা ভার্ব নেওয়ার পরে ওই 20টা ভার্ব দিয়ে অন্তত 50 থেকে 60টা প্রতিদিন, যারা ফ্রি থাকো তারা অবশ্যই 100টা আপ করবা। 100টা বাক্য যখন আপ করবা একদিনে, তখন তোমার এই ব্রেনটা একেবারে ওয়াশ হয়ে যাবে, তোমার এই ব্রেনটা একেবারে ক্লিন থাকবে, তোমার এই টপিকটার উপর আর কোনো ঝামেলা হবে না, আর কোনো সমস্যা হবে না। আশা করি আজকের ক্লাসটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবে। এরপরে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে তা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সকলকে আজকের জন্য এখানেই সমাপ্ত করতে হবে। আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।